রাইট, আমরা এখন লাইভে আছি বলা যায়। দর্শক শ্রোতা, আজকের এই একেবারেই জানুয়ারির প্রান্তিকে এসে এই কোভিড নিয়ন্ত্রিত পৃথিবীতে আপনাদেরকে শুভেচ্ছা জানাবার জন্য আমি এখানে বেস্ট মেহেদী হাসান আপনাদেরকে আজকের এই বিকালের 1 ঘন্টা খানেক প্রায় এই প্রোগ্রামকে মডারেট করব। আমার আমার খুব গর্বের বলা যায় যে আজকের যারা সমাজের যে প্রান্তে যে যেখানেই আজকে যারা নিজেরাই স্ব স্ব পরিচয়ে আলোচিত এবং আমার মনে হয় আলোকিত এরকম লোকদেরকে আমরা আনতে পেরেছি আজকের এই অনুষ্ঠানে। সেই কথা মনে রেখে আমি এটিভি কানাডার পক্ষে হ্যালো মন্ট্রিল স্টুডিও এবং লন্ডনের হৃদয় বাংলাদেশ স্টুডিও থেকে একযোগে আমাদের এই প্রোগ্রাম প্রচারিত হবে। দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা আমাদের সাথে টুইনিং করবেন। আজকের এই প্রোগ্রামে যারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন, যারা আমেরিকার নর্থ আমেরিকা অথবা মিডল ইস্ট বা ইউরোপ অথবা অস্ট্রেলিয়া প্রান্তিকে যারা আছেন, তারাও যারা পরবর্তীতে আজকের এই অনুষ্ঠান শুনবেন তাদেরকে আমরা আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠানের ভেতরে চলে যেতে চাই। তার আগেই আমি পরিচয় করিয়ে দিব যাদের নাম আপনারা খুব ভালো করে জানেন। আমরা প্রথম সারিতে আমার একেবারেই পাশে যিনি আছেন, যে আলোচক হিসেবে থাকবেন, তাকে আমি পরিচয় করিয়ে দিব, যিনি ঢাকা ইউনিভার্সিটির এবং চেয়ারম্যান অব দ্য এআইএন অথবা সালিসি কেন্দ্র, আইন সালিসি কেন্দ্রের উনি অ্যাসোসিয়েট চেয়ারম্যান এবং হেড অব দ্য চেম্বার জেড আই খান, এবং যাকে আমরা জেড আই খান পান্না নামে পরিচিত, তাকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি আমাদের আলোচনায় যুক্ত হবেন। দ্বিতীয়ত যিনি আমাদের সাথে থাকবেন, সালমা জাবিন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। আমাদের সম্মানিত আলোচকদের মধ্যে আপনারা দেখছেন সালমা জাবিন, উনি আমাদের সাথে অনেক বারই হয়তো দর্শক শ্রোতা আপনাদের সাথে আপনার তার ভিউ আমরা শেয়ার করতে পেরেছি, আজকেও তার ব্যতিক্রম হবে না। ডক্টর আফরোজা পারভীন থাকবার কথা থাকলেও আজকে আমাদের সাথে নাই, যিনি নারী শক্তি উন্নয়নের এক্সিকিউটিভ। কোনো কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। সে অর্থে আমাদের চতুর্থত যিনি আছেন আমাদের একেবারেই উপরে, সৈয়দা তাহফিনা শাহেদ, চেয়ারম্যান বিকশিত নারী শক্তি, প্যারিস, সুদূর ফ্রান্স থেকে। দর্শক শ্রোতা, আমরা পৃথিবীর ভিন্ন গোলার্ধ থেকে বলা যায় যে আমরা ভিন্নভাবেই এখানে যুক্ত। আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অথবা পৃথিবীর প্রেক্ষাপটে আমাদের কতটাই সমসাময়িক আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটাকে নিয়ে আমরা আগাতে পারবো। আমরা যে আলোচনায় যাবার আগে আমি আজকের প্রতিপাদ্য বিষয় একটু বলে নেই যে অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটি প্রদীপ জ্বালানো উত্তম। দর্শক শ্রোতা, আমি এটাকে আরো সহজ করে যেটা বলার জন্য একটু সুন্দর করে দেই। অন্ধকারকে দোষ না দিয়ে, অর্থাৎ অতীতের খারাপ কিছুকে দোষ না দিয়ে, যদি আমরা স্ব ক্ষেত্র থেকে যদি আমাদের যে আলো অথবা আলোকিত অথবা দর্শন অথবা আদর্শকে বাংলাদেশকে দেবার জন্য আমরা যদি এগিয়ে নিতে যেতে চাই, সেটাই আমার মনে হয় সবচেয়ে কল্যাণের, সমাজের সবচেয়ে বেশি আমরা হয়তো আগাতে পারবো। আলোচক বৃন্দকে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি আমি ঠিক কোথা থেকে শুরু করব সেটাকে একটু নির্ণয় করার জন্য আমি আপনাদেরকে সুযোগ করে দিতে চাই। জেডাই খান পান্নার কাছে যাবার আগেই আমি একটু বলতে চাই, বাংলাদেশ সে আগের বাংলাদেশ নয়। আজ 50-এর বছর স্বাধীনতার প্রায় প্রান্তিকে আমরা দাঁড়িয়ে। বাংলাদেশ একটি সত্যি একটা ম্যাটার্স ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের এত অল্প জায়গায় পৃথিবীর 6ষ্ঠতম জনবহুল দেশ বা 10ম, সেই ক্ষেত্রে প্রায় 17 থেকে 18 কোটি মানুষ, এই অল্প জায়গায় এত উন্নয়নের যে 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 শক্তি অথবা যে যে ব্যতিক্রম ধর্মী তার যে প্রয়াস, সেটাকে ছোট করে দেখবার কিছু নয়। এখনো এই কোভিড নিয়ন্ত্রিত পৃথিবীতে 5 থেকে 6% আমাদের গ্রোথ এবং আমাদের মাথা পিছু আয় 2200 থেকে প্রায় $2600 মাঝামাঝি, আমি যদি ভুল না বলি। নারী নেতৃত্ব অথবা নারী শিক্ষা অথবা আমাদের জনশিক্ষা অথবা আমাদের যে জনস্বাস্থ্য, সেটা একেবারে পিছিয়ে সেটা বলা যাবে না। সেই অর্থে আমরা কি শুধুই বাংলাদেশের রাজনীতির ইতিহাস পুরনো কথাগুলোকে নিয়ে জট বেঁধে থাকবো, নাকি আগাবার কথা? সেই ক্ষেত্রে জেডাই খান পান্না, আপনি আমার বাংলাদেশের মানুষকে এবং আলোচক হিসেবে আমাদেরকে কিভাবে আপনি নির্দেশনা দিতে চান যে আমরা অন্ধকারের কে দোষ না দিয়ে কিভাবে আমরা আলোকে, নিজের আলোকে অথবা নিজের দর্শনকে অথবা আলোচনার আলোচে কিভাবে আমরা এটাকে সামনের দিকে যেতে পারি, রাদার দেন টু বি বক ডাউন উইথ দ্য পাস্ট? জেডাই খান পান্না, প্লিজ। পাস্ট না হলেও প্রেজেন্টটা তো আমার বুঝতে হবে, কোথায় আমি আছি, কোত্থেকে শুরু করব। অনেক ধন্যবাদ। এটা তো আমার বুঝতে হবে। তা আমি যেটা বুঝি এটা শুধু বাংলাদেশের ব্যাপার না, এটা সারা পৃথিবীর ব্যাপার। একটা উদাহরণ দেই,
আমেরিকায় যে দলের ফাউন্ডার হলো আব্রাহাম লিঙ্কন, তার সাকসেসর হলেন ডোনাল্ড ট্রাম্প। আমাদের পার্শ্ববর্তী দেশ, সর্ববৃহত্তম গণতন্ত্রের দেশ, যার ফাউন্ডিং প্রাইম মিনিস্টার হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, তার সাকসেসর হয়েছেন নরেন্দ্র মোদী। আপনি আসেন চীনের জিংশিয়াও, মাওয়ের সাকসেসর। আসেন আপনি ফ্রান্সে, আমার যে বোনটি আছে, দেগলের জায়গায় কে আছেন আমরা জানি না, নামটা সেভাবে পরিচিত না। অন্য জায়গায় আসি, আপনি সাহিত্যের বেলা যদি আসেন, আমার মনে হয় যে ইংরেজি সাহিত্য বা বিশ্ব সাহিত্যে আর্নেস্ট হেমিংওয়ের পরে সেইভাবে কোনো সাহিত্যিক আর আসেননি। কবি তো নেই, উপমহাদেশে কোনো কবি নেই। ওই ভারতের সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের পর এক নীরেন্দ্র চক্রবর্তী আছেন, আর শীর্ষেন্দু আছেন। বাংলাদেশে কোনো কবি সাহিত্যিক সেইভাবে নেই। ইংরেজি সাহিত্যে কি আছেন আমি জানি না, কারণ সেইভাবে পাই না। ফ্রান্সের তো একটা ছিল, সেটা হলো যে ফরাসি ভাষা আমি যদিও বুঝতাম না দুই চারটা শব্দ বাদে, কিন্তু জানতাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে মৃদু এবং সফট ল্যাঙ্গুয়েজ হলো ফ্রান্স। যেমন আমাদের একটা পপুলার গান ছিল, নাই টেলিফোন নাই রেডিও নাই রে টেলিগ্রাম। সেই গানটা কিন্তু মূলত ফরাসি ভাষায়, ফরাসি ল্যাঙ্গুয়েজে গাওয়া একটি গান, তার বঙ্গানুবাদ এবং তার সুরেই এটা গাওয়া। তো আজকের পৃথিবীতে কিন্তু একটা অন্ধকার। আপনি দেখেন, এক সময় এই উপমহাদেশের 60-এর দশকে যে 50-এর দশকে যে নেতৃত্ব ছিল, আপনি ইজিপ্টের জামাল আব্দুল নাসের, শ্রীলঙ্কার শ্রীমাবু বন্দর নায়ক, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, যারা জোট নিরপেক্ষ এটা করেছিলেন, আজকে কিন্তু তাদের মতো নেতৃত্ব নাই। লাস্ট নেতৃত্ব বলতে গেলে পরে গেছেন নেলসন ম্যান্ডেলা, আর নেই। তো আসলে সারা পৃথিবী একটা অন্ধকারময়। আমার মনে হয় যে এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাইলে আমরা সূচনাটা করতে পারবো। আলোটা জ্বালবো কোত্থেকে, কার হাতে আলোটা থাকবে? আলোটা নিশ্চয়ই একটা বর্বরের হাতে থাকবে না। আলোটা নিশ্চয়ই পারমাণবিক শক্তির অধিকারী হইয়া সেই পারমাণবিক শক্তি থেকে আলো ছড়াবে না। আলো ছড়াতে হবে অনেক ধন্যবাদ মহাত্মা গান্ধী। অনেক ধন্যবাদ আপনার প্রারম্ভিক কথা থেকে। আমরা আবার ফিরে আসবো এক্স্যাক্টলি 3 মিনিটের মাথায়। জেরাইখান পান্না, আমরা ফিরে আসছি। আপনার কাছে যাবার আগে আমরা একটু দেখি আমাদের ফ্রান্সের যিনি আছেন তৌফিকা শাহেদ, যিনি আমাদের জন্য উনি কিভাবে দেখেন আমাদের জেরাইখান পান্না যেমন বললেন, পৃথিবী আসলে কোনো একটা অন্ধকারের মধ্যেই যেন বাস, যেখানে আমাদের নাই সেরকম সাহিত্যের কথা, যেমন নাই রাজনীতিবিদ হিসাবেও পৃথিবীকে গাইডলাইন দেবার মতো কোনো নেতৃত্ব। আসলেই একেবারেই যে অস্বীকার করার মতো আমি সেক্ষেত্রে যাব না। আলোচনার একেবারেই ভেতরে যাওয়ার আগে আমার মনে হয় যে তৌফিকা শাহেদ, আপনি কিভাবে দেখেন প্লিজ? ধন্যবাদ। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজক যারা আছেন তাদেরকে, আর আমার প্যারিস থেকে অভিবাদন জানাচ্ছি আমাদের দুজন বিজ্ঞ অতিথি আছেন, যারা আজকে আমার সহকর্মী, সহযোদ্ধা বা সহবক্তা। তো আসলে ভাইয়া খান ভাইয়ের কথা বলছি। উনি তো এতটাই অভিজ্ঞ, ওনার সামনে কথা বলাও অনেকটা ভয়ের বিষয়। তারপরও না, সব দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, অভিজ্ঞতার দিক দিয়ে আমরা একেবারে ইমেচিউর, তারপরেও সাহস করে তো চলতে হবে, বড়রাই তো আমাদের পথিক। তো আমি আসলে নিরাশার কথা বলবো না বা বলছি না, যে কারণ আলোর পাশেই কিন্তু, আলোর অপোজিটেই কিন্তু, অন্ধকারের অপোজিটে কিন্তু আলোর উদ্ভাস আমরা দেখতে পাই, যেটা পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে এটা হয়ে আসছে। সবসময় যে থাকবে তা না, যেখান থেকে নেই কথাটার উৎপত্তি, সেখান থেকেই কিন্তু শুরুর উৎপত্তি।
হ্যাঁ, তো এখানে সারা পৃথিবী এখন অন্ধকারে নিমজ্জিত। সেই অন্ধকারে নিমজ্জিত আছে বিধায় আমরা আলোর সন্ধান করব, কোথায় সেই প্রদীপটা লুকিয়ে আছে, কিভাবে আমরা সেই প্রদীপটাকে সম্মুখে নিয়ে আসতে পারি। আহ অবশ্যই পৃথিবী তার পরিক্রমায় এরকমই দেখাচ্ছে। একজন গুণী চলে যাচ্ছে, হয়তো কিছুটা সময় সেই স্থানটা অপূর্ণ রয়ে গেছে, আরেকজন গুণীর আবির্ভাব হয়ে যাচ্ছে। তার যদি না হতো হয়তো পৃথিবী এত সুন্দর হতো না। তো আহ ধারাবাহিকভাবে আমরা পাবো অন্ধকারের পরে আমাদের আলোর সন্ধান। সে আমাদের যারা অগ্রজ আছেন, ওনারা অবশ্যই আমাদের সেই পথটুকু দেখিয়ে দিবেন। আর সেই পথটুকুই আমি মনে করি যে আলোর যে ঘটা সেটা আমরা পেয়ে যাব। নিরাশ হব না। অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের জন্য কিছু আছে। অনেক ধন্যবাদ তৌফিক তাহের শাহিদ। প্রারম্ভিক বক্তব্যে সত্যি সেই প্রত্যাশা যে পৃথিবী আবারও আগাবে, পৃথিবীতে একজন গেলেও আরেকজন তার দখল করবে, সেই প্রত্যাশায় আমরা মনে হয় অন্ধকারের আলো, বারবার আলো আসবে অন্ধকারকে দূর করবার জন্য, এটাই বোধহয় নিয়ম। অথবা অন্ধকার শুধুই আসে একটা আলোর প্রত্যাশা দেবার জন্যই, সেটাও হতে পারে। রাত না আসলে আমরা সকালকে কখনোই আশা করতাম না। সেই প্রেক্ষাপটে সালমা জাবিন, আমাদের অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালমা জাবিন, আইনজ্ঞ, এবং আমাদের আজকে আলোচনায় দেখি উনি করে দেখেন। সালমা জাবিন, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এই প্রোগ্রাম দেখছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার সিনিয়র পান্না ভাই এখানে আছেন, ওনার সাথে কথা বলতেও আমি একটু মানে ভয়ে ভয়ে কথা বলতে হয় আমার। যত কিছু শেখা পান্না ভাইয়ের কাছ থেকেই শেখা। আমি যখন কাজ শুরু করি 93-তে, তখন থেকে আমার পান্না ভাইয়ের সাথে পরিচয়। এবং পান্না ভাইয়ের সাথে বসে যেটা সবচেয়ে বেশি আমি উপভোগ করি সেটা হচ্ছে উনি সবসময় একটা গল্প বলবেন এবং সেই গল্পের মধ্যে অবশ্যই একটা পজিটিভ মেসেজ থাকে। তারপরেও আমি পান্না ভাইয়ের সামনে বসেই কথা বলছি, যদিও আমার পান্না ভাইয়ের সামনে কথা বলার মতো অত সাহস আমার নাই, কিন্তু বলতে হচ্ছে আজকে যে অবশ্যই আমরা আলোর দিশারিকে খুঁজবো, অন্ধকারকে আমরা বের করে আলোকে অবশ্যই নিয়ে আসবো। আগে আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতেই বলতে চাই, যেটা আমাদের বাংলাদেশের নারীদের অবস্থান আগে কি ছিল। সেই আগের তুলনায় কিন্তু আমরা অনেক এগিয়েছি। এবং আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন, তো উনি মেয়েদের জন্য, নারী শিক্ষার জন্য অনেক কার্যকর ভূমিকা কিন্তু নিচ্ছেন। অনেক ক্ষেত্রে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছেন। এবং আমার সবচেয়ে যেটা ভালো লাগে যে উনি বলেছেন একটা অনলাইন প্রোগ্রামে যে 2041 সালে কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ থাকবে। তো আমি আশা করি যদি আমরা সেই আলোর শিখাটা প্রজ্বলিত রাখতে পারি, প্রজ্বলিত করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছিতে পারবো। হ্যাঁ, অন্ধকার তো আছে নারীর জীবনে, পদে পদে অন্ধকার, এবং সেই অন্ধকার দূর হবে বলেই কিন্তু আমরা আশা করি। এবং হচ্ছে না যে সেটাও বলবো না, হচ্ছে। হ্যাঁ, নারীর শিক্ষার হার বাড়ছে, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার বাড়ছে, সব ক্ষেত্রেই কিন্তু নারীর অংশগ্রহণের হার বাড়ছে। পান্না ভাইয়ের মতো অত করে আমি বলতে পারবো না যে এইখানে এখন কবি কই, এখন সাহিত্যিক কই। আমি আমার অবস্থার পরিপ্রেক্ষিতেই বলবো যে হ্যাঁ আছে, যারা আছে হয়তোবা আগের মতো সে বড় মাপের নাই, কিন্তু কেউ না কেউ তো আছে যারা ছোট করে হলেও প্রদীপটা জ্বালিয়ে রাখছে। সেটা সংস্কৃতির ক্ষেত্রেই হোক, শিক্ষার ক্ষেত্রেই হোক, আমাদের সামাজিক আন্দোলনের ক্ষেত্রেই হোক। পান্না ভাইয়ের কথাই বলতে পারি, উনি কিন্তু সবসময় সহযোগিতা করে আসছেন মানুষকে। উনি লয়ার হিসেবে কখনোই বলেন নাই কোনো কাউকে যে টাকার জন্য আমি তোমার এই মামলাটা আমি করব না।
হ্যাঁ, তো এই পান্না ভাইয়ের মতো অনেক লোক কিন্তু আমাদের দেশে আছেন যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে, এবং আমরা যারা ওনার জুনিয়র হিসেবে কাজ করি আমাদেরকে কিন্তু উনি সেই লক্ষ্যে কাজ করার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন, আমরা উৎসাহ পাচ্ছি, আমরা শিখছি কিভাবে আলোর দিকে আগাবো, সেই বিষয়গুলি কিন্তু আমরা আমাদের অগ্রজদের কাছ থেকেই আমরা শিখছি। আমরা আশা করব যে আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তারাও আমাদের কাছ থেকে শিখবে, কিংবা আমাদের যারা অগ্রজ, যারা আমরা যারা যাদের কাছ থেকে শিখেছি তাদের কাছ থেকে শিখবে। আমি অনেক আশাবাদী যে আমাদের যে অন্ধকার এবার সমাজটা রয়েছে, যেমন প্রযুক্তির ক্ষেত্রে আমি বলতে চাই যে প্রযুক্তির যে অপব্যবহার আছে সেই অপব্যবহারের বিপরীতে কিন্তু প্রযুক্তির পজিটিভ দিকটাও আছে। হ্যাঁ, যেমন এখনই যে আমরা কথা বলছি আলো এবং অন্ধকারের বিষয়গুলি নিয়ে, প্রযুক্তির কল্যাণেই কিন্তু আমরা করতে পারছি কিংবা বলতে পারছি, এবং অনেক লোক শুনতেও পাচ্ছে আমাদের কথা। তো ওইরকমই দিন এগুবে সামনে, মানুষ এগুবে, মানুষের প্রযুক্তি এগুবে, মানুষের বুদ্ধি এগুবে, মানুষ পজিটিভ চিন্তা ভাবনা করবে, নেগেটিভকে মানুষ ঝেড়ে ফেলবে, এই আশা কিন্তু আমি করি। এবং আমি খুবই পজিটিভ চিন্তা করি, কখনোই আমি নেগেটিভ চিন্তা করি না যে না কিছুই হবে না আমাদের দেশে। এত করাপশনের মধ্যে যেদিকে তাকাই সেদিকেই করাপশন, টিচাররা করাপশন করছে, হ্যাঁ আমাদের যারা নীতি নির্ধারক তারা করছে। আপনাকে সালমা জামিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা সালমা জামিনের কাছে ফিরে আসবো। উনি আমাদেরকে সমাজের অনেক খুঁটিনাটি উনি তার চোখ পেরিয়ে যায় না বলেই আমার ধারণা, আমরা সেখানে আসব। সালমা জামিনের কাছে ফিরে আসার আগে আমাদের সিনিয়র কাছে যেতে চাই, জেদাই খান পান্না। আমার মনে হয় যে আমাদের আজকের আলোচকবৃন্দের মাঝখানে, এবং আমিও আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, ডেপুটি অ্যাটর্নি, হঠাৎ অ্যাক্সিডেন্ট, তার হার্ট অ্যাটাকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে কর্মরত অবস্থায় ওনার বিদায়। পৃথিবীতে ভালো মানুষ নাই বলবো না, আমি এক বাক্যে বলতে পারি উনি সৎ। ওনার বাড়িতে মামলার আগে যদি কোনো লোক মিষ্টি নিয়ে যেতেন তাহলে তার 14 পুরুষ আমার মনে হয় উনি উদ্ধার করতেন, এটাই আমাদের দেখা। তো এখন আমি যেটাতে যেতে চাই যে সত্যি আমরা সালমা জামিন যেটা বললেন যে আমরা প্রত্যাশী, আবার এটাও জেদাই খান পান্নাকে যাবার প্রশ্ন করবার আগে আমি যেটা বলতে চাই যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, সেই রবীন্দ্রের কথা আমাদেরকে অবশ্যই সিনিয়রের মতো করেই কথা বলতে হবে, একজন জাজের মতো করেই, বিচারকের মতোই কথা বলতে শিখতে হবে, অথবা রাষ্ট্রনায়ক অথবা ফিলোসফারের মতো, নইলে এই পৃথিবী তো একদিন আসলেই আলো থেকে অন্ধকারে যাবার সম্ভাবনা থেকেই যায়। জেদাই খান পান্না, আপনি আমাদের এই মুহূর্তে আপনার ব্যাপক আলোচনায় আপনি কিভাবে আজকের এই হতাশাগ্রস্ত পৃথিবী, কোভিড নিয়ন্ত্রিত পৃথিবীতে যেখানে কয়েক মিলিয়ন লোক আজকে পৃথিবী থেকে হারিয়ে গেল, হয়তো আপনার কথায় কিছুটা একেবারে সায় না দিলেও হবে না যে রাজনীতি অথবা সমাজনীতি পৃথিবীর কোথাও না কোথাও, অথবা আজকের যে বিশ্ব রাজনীতি যারা চালায়, কোথাও না কেন ব্যর্থতার নিশ্চয়ই জ্ঞানে তাদেরকে গ্রহণ করতেই হবে। জেদাই খান পান্না, আপনি কিভাবে ব্যাখ্যা করেন প্লিজ? আমার তো কথা শেষ হইতে দেন না, এমন এক জায়গায় কাটেন আপনি যে অর্থটা দ্বারা আর এক রকম। আমি আর কাটবো না, আমি আর কাটবো না। একটা কথা ছিল, সেটা হলো যে বন্দুকের নলি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এটা কিন্তু কমপ্লিট না, ইনকমপ্লিট। সেখানে ছিল যদি এটা সঠিক একটা রাজনৈতিক দলের হাতে থাকে, ডাকাতের হাতে অস্ত্র থাকতে পারে আর একটা রাজনৈতিক দলের হাতে অস্ত্র থাকা, দুইটার ভেতর পার্থক্য আছে। স্বাধীনতার সময় আমরা অস্ত্র ধরেছিলাম, আর ডাকাতেরাও পাকিস্তানেরও অস্ত্র ধরেছিল, দুইটার ভেতর একটা পার্থক্য আছে না গুণগত। তো ইনকমপ্লিট যদি আপনি করিয়ে দেন তাইলে অর্থটা আরেক দিক যেতে পারে। এটা না, আপনি বলুন, আমরা সময়টা বললে পরে আমি ধরে আছি কতক্ষণের ভেতর বলতে হবে। না, আপনি এখন আপনি ফ্রি, আপনি এখন প্ল্যাটফর্ম ফ্রি, আপনি নিজের মতো বলুন, নো ওয়ারি। আচ্ছা, আমি কিন্তু বলছি আগেই যে আগে আমার অবস্থানটা কোথায়। আমি হতাশা না, মোটেই হতাশ না, আমি আশাবাদী। আমি জানি যে আলো জ্বলবে, কোত্থেকে জ্বলবে এটা জানি না। আর যেটা আমরা বলি উন্নয়ন উন্নয়ন, এটা উন্নয়ন না। দেশে বড় বড় বিল্ডিং ওঠার অর্থ উন্নয়ন না, পদ্মা সেতু হওয়ার অর্থ উন্নয়ন না। উন্নয়ন তখনই হয় যখন সাধারণ মানুষ থেকে শুরু করে এদেশে কেউ বা পৃথিবীতে কোনো ক্ষুধার জন্য মানুষ মারা যাবে তা না, ক্ষুধার তাড়নায় কেউ তার সন্তান বিক্রি করবে, সেটা উন্নয়ন হতে পারে না। ভারতে
উন্নয়ন হয়েছে অনেক, পারমাণবিক অ্যাটমিক ক্লাবের তারা মেম্বার, কিন্তু আজকেও দেখেন যে কৃষকেরা ক্ষুধার তাড়নায় সবচেয়ে পৃথিবীর ভেতরে আত্মহত্যার রেট ভারতে বেশি। কৃষকরা কেন কেন সেটা হলো যে তাদের উন্নয়ন এটা কৃষকদের জন্য না, উন্নয়ন হলো এর জন্য, ওই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তাদের জন্য। তো সেটা উন্নয়ন না, উন্নয়ন হলো সর্বস্তরের জনগণের ভেতরে যদি উন্নতি আসে সেটা উন্নয়ন। সর্বস্তরের জনগণ যদি অন্তত ক্ষুধা, দারিদ্রতা, যেগুলোর আমরা মৌলিক অধিকার বলি, দারিদ্রতা, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো পায়, সেটা হলো উন্নয়ন। তো এটা হলো এক এক দিকের এক একটা ব্যাখ্যা। আর আমাদের দেশেও কিন্তু আমরা 22 পরিবার, পাকিস্তানের 22 পরিবারের বিরুদ্ধে আমাদের বিদ্বেষ ছিল, বাংলাদেশে তো এখন 2200 পরিবার হয়ে গেছে। পাকিস্তানিদের 22 পরিবার চেয়েও ধনী তারা। পানামা পেপারসে নাম ওঠার পর, বাংলাদেশের কনটেক্সট আমি বলতেছি, পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে, আর আমাদের এখানে যাদের পানামা পেপারসে নাম উঠছে তারা বুক ফুলিয়ে আটে। একটা পার্থক্য আছে এখানে। যদি আপনি পকেট মারে বলেন যে আপনি হাত খুব ভালো, ভালোভাবে সাফাই করতে পারেন, সে খুশি হবে, লজ্জা পাবে না। তা আমি তারপরও বলবো যে হতাশা না, আসার জায়গা আছে। কোথায়? যেমন ভারতের অরুন্ধতী রয় সমস্ত প্রতিকূলতার ভেতরেও সে দাঁড়িয়ে আছে। ভারতের অমর্ত্য সেন, তার অর্থনীতি আমি বিশ্বাস করি না, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এই যে কিছু কিছু লোক দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু একটা অল্প হলেও আলো জ্বালছেন, জ্বেলে দিচ্ছেন। বাংলাদেশেও যে তা না আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি যদিও কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু তারপর তার কিছু কিছু বিষয় আমার ভালো লাগে। সেটা হলো উনি বলেছেন যে পারলে আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি নারী পুরুষের সবার অধিকার, সম্পত্তির অধিকার, এটা সমান করে দিতাম। এবং আপ্রাণ চেষ্টা করেছেন। এটা আমি ব্যক্তিগতভাবে না, সব থেকেই উপলব্ধি করি, যাতে নারী পুরুষের সমান অধিকারটা সম্পত্তির থাকে, এবং সেইভাবে উনি চেষ্টা করছেন। আজকে দেখেন স্পিকার আমাদের নারী, প্রধানমন্ত্রী তো আছেনই, সর্বোচ্চ আদালতে একের পর এক নারী কিন্তু ছিলেন, এখনো আছে। এটা তো কিছুদিন আগেও চিন্তার বাইরে ছিল, যারা হয়েছেন তারাও চিন্তা করতে পারেন না, এমন একটা অবস্থায় ছিল। আজকে যেটা আমি মনে করি যে যেটা নাই, ফ্রান্সে জাপল সার্তের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, রেজেস ডেব্রোর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আবার বার্ট্রান্ড রাসেলের মতো লোক ইউকেতে নাই। না থাকলে পরও একসময় আসবে, হয়তো এর ভেতর থেকে বের হয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। যেমন জো বাইডেন, সে কতটুকু ভালো করবে আমি জানি না, কারণ ডেমোক্রেটদের উপর আমার তেমন ভরসা নাই। এই কারণে নাই যে ডেমোক্রেটরা গত টার্মে যখন ছিল তখন কিন্তু তারা সিরিয়ার এই আইএস এর এই উৎপত্তিটা তারা করেছে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। তো আমেরিকা অস্ত্র বিক্রি না করতে পারলে পর তো তার অর্থনীতি টিকবে না। এবং ট্রাম্পের সময় একটা জিনিসই ছিল, সেটা হলো সে কোনো দেশের নতুন যুদ্ধক্ষেত্র খুলে নেয়, যুদ্ধক্ষেত্র সে শুরু করে নাই। তো এখন যদি, এবং এগুলো সবই কিন্তু থার্ড ওয়ার্ল্ড, যুদ্ধক্ষেত্র শুরুই হয় থার্ড ওয়ার্ল্ড থেকে। আপনি আফ্রিকার সিয়েরা লিওন বলেন বা অন্য কোনো জায়গায় বলেন, সেখানে সরকারি রাস্তা পাবেন না, কিন্তু 8টা-9টা করে ব্যক্তিগত মালিকানাধীন এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট না অ্যারোড্রাম। এটা বাংলাদেশ থেকে যেসব সেনাবাহিনীর লোকজন সিয়েরা লিওনে গিয়েছে তাদের মুখ থেকে শোনা। পৃথিবীর অন্যতম ধনী দেশ বলা যায়, অন্যতম ধনী দেশ, সেই দেশগুলো কিন্তু আজকে এটা উন্নয়নের দিকে না। আপনি দেখেন, তারপর আমি বলবো যে এখানে অন্ধকারের ধন্যবাদ। আমি প্রশ্ন করি, বলেন।
জি, আমি সম্পূরক প্রশ্ন করি, তবে কি আপনি মনে করেন যে ওয়ার্ল্ডে এই যে দেশে দেশের যে অবস্থা, এটা এই যে এক ধরনের যে যে এক ধরনের যে যে ন্যাশনালিজম, অর্থাৎ যেমন ট্রাম্প আগে বলে ফেললেন আমেরিকা ফার্স্ট, তার মানে কি সারা ওয়ার্ল্ড কি পেছনে? যদি এবার বলে ইউকে ফার্স্ট, তার মানে কি আরো অন্য ওয়ার্ল্ড গুলো বাঁচবে না? যেমন আজকের কোভিড নিয়ন্ত্রিত পৃথিবীতে লন্ডন বলছে। হ্যালো, আপনি যদি শুনতে পাচ্ছেন? খেয়াল করেন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যায়? জি বলুন। আমার কথা কি জি জি, শোনা যায়? পরিষ্কার বলুন। জি, শোনা যাচ্ছে। আপনি দেখেন এক একজন জি, রাষ্ট্রনায়কের বক্তব্য আর হিটলারের বক্তব্যের ভেতর খুব একটা পার্থক্য নেই। যে যার জায়গা থেকে বলে যাচ্ছে আমি সর্বশ্রেষ্ঠ, তাই না? তো এটা অবশ্যই কোনোদিনই হবে না। সব মানুষই সমান, সেটা প্রতিষ্ঠিত হবে। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই করোনা কোভিড-19 প্যান্ডামিক, এটা কিন্তু হোল গ্লোবাল অ্যাটমসফিয়ারকে একটা জায়গায় এনে দিয়েছে, একটা জায়গায় এনে দিয়েছে। সারা পৃথিবী কিন্তু কাবু হয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে সারা পৃথিবীব্যাপী কিন্তু প্যান্ডামিক, দিস ইজ দ্য ফার্স্ট। এর আগেও প্যান্ডামিক হয়েছে, কিন্তু জোনাল রিজন ওয়াইজ। গ্লোবালি এরকমের হয় নাই। সংখ্যা যদিও আগের প্যান্ডামিকের তুলনায় মৃত্যুর সংখ্যা কম, সেটা বিজ্ঞানের এবং ইসের কারণে, বিজ্ঞানের কারণে, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে। কিন্তু এরকমের গ্লোবালি কখনোই হয় নাই, এটা ফার্স্ট। এবং এটার কারণে কিন্তু একটা গ্রন্থি, মানে আমি কি বলবো, যে বন্ধন, এটা কিন্তু এনে দিয়েছে। আজকে চীনের কাছে অমুকে চায়, আমেরিকা বা ব্রিটেনের কাছ থেকে আমরা ভ্যাকসিন চাই, ভারতের কাছ থেকে আরেকজন চায়, রাশিয়ার কাছ থেকে ইরান সম্প্রতি নিয়েছে। এই যে একটা গ্লোবাল রিলেশন, ইন্টারন্যাশনালি আমি বলবো যে এটা ইউনিফাইড হওয়ার একটা সুযোগ, অর্থাৎ এটা হলো পজিটিভ দিক। প্যান্ডামিকের পজিটিভ দিক হলো জি, এটা তো হতে পারে যে ইটস লাইক এ ক্রাইসিস টাইম ফ্রেন্ডশিপ। ক্রাইসিস শেষ হয়ে গেলে তো আবার সেই আগের জায়গায়। ক্রাইসিস টাইম ফ্রেন্ডশিপটাই তো রিয়েল ফ্রেন্ডশিপ। ক্রাইসিস টাইমে আমার পাশে যে থাকবে বা আরেকজনের পাশে থাকবো, সেই তো রিয়েল ফ্রেন্ড, তাই না? তো এটা থাকবে না, প্যান্ডামিক থাকবে না আজকে কালকে। বিজ্ঞানের কাছে এটা পরাভূত হবে। এবং এখন তো অলরেডি শুরু হয়ে গেছে, বাংলাদেশে ভ্যাকসিন শুরু হয়ে গেছে। তো আমরা আরেকজন আলোচকের কাছে যাবার আগেই জেডাই খান পান্নাকে আমি আরেকটা সম্পূরক প্রশ্ন করব। সে অর্থে আমাদের প্রতিবেশী দেশ যেমন ইন্ডিয়া, সেখানেও তো যে উদার, আপনি যে কথা বললেন কবি সাহিত্যিক বা আমাদের যে উদার মানুষগুলোর যে অভাব, সেখানেও কি এরকম কোনো অভাব বোধের কারণেই যে ধর্মীয় রাজনৈতিক গোড়াপত্তন, অর্থাৎ মন্দির আমাকে ইলেকশনে আমি মন্দির মসজিদ করে দিব, এই যে এক ধরনের সাবকন্টিনেন্টাল যে একটা স্পিরিট আবার কাজ করছে একাধারে, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন জেডাই খান পান্না? আপনি সাবকন্টিনেন্টাল বলেন কেন, আপনি গ্লোবালটা বলেন না? আপনি দেখেন না টার্কি কি চাচ্ছে, টার্কি এরদোয়ান কে সে কি বলছে, আবার গ্রিসের তারা কি বলছে, তাই না? ফ্রান্সে কি হচ্ছে? অদ্ভুত একটাই বলি, বোধহয় পোল্যান্ডে অ্যাবর্শন ব্যান করে দিছে গতকালকে। হ্যাঁ, এবং বলা হয়েছে যে অ্যাবর্শন হইতে পারবে কখন? সেটা হলো যে যদি মায়ের জীবনের আশঙ্কা দেখা যায়। তো পোল্যান্ড তো আমরা ধরবো যে ইউরোপের একটা দেশ, তাই না? সেইখানে তো এইরকমের একটা ব্যাকডেটেড, ক্যাথলিক চার্চের খুশি করার জন্য এ ধরনের একটা ব্যাকডেটেড আইন হতে পারে না। হচ্ছে এই পশ্চাৎগামিতা আসছে, এটা মাথায় রাখতে হবে। আপনি দেখেন খুব কষ্টে কিন্তু ব্রেক্সিটটা হয়েছে, কারণ এক সময় তো এই ইউরোপিয়ান ইউনিয়নের উদ্যোগটা ছিল ব্রিটেন, সেখানে এটা থেকে বের হয়ে আসবে। আসার জন্য তো ইকোনমিক্যাল রিজনটা ফার্স্ট। সেই ইকোনমিক্যাল রিজনে যদি সার্ভাইভ করতো, তাহলে তো সে ইউতেই থাকতো। তো এই কতগুলো বিষয় আছে একেবারে, তাই না? তো এবং দেখেন, আমি অবাক হই যেখানে উইনস্টন চার্চিল, স্যার অ্যাটলির মতো লোক, ডিসরেলির মতো লোক, সেখানে বরিস জনসন।
আমার কাছে অবাক লাগে। আমি তো দূর থেকে দেখি, দূর থেকে তো ভালোভাবে দেখা যায়, তো অবাক লাগে এটা। আমি তো বললাম যে ফ্রান্সে কে আছেন আমি ঠিকভাবে জানি না। ফ্রান্সে আমি চিনতাম রেজিস দেব্রে, তারপরে জাপল সার্ট, এদের দিয়ে। এখন তো চিনি। হ্যাঁ, আপনাকে আমি সহযোগিতা করি। ফ্রান্সে যিনি আছেন উনি একজন ব্যাংকার ছিলেন, সাধারণ ব্যাংকার। আমি মনে করি না সে রাজনৈতিক সেই একেবারেই চৌখিশ কোনো ব্যক্তিত্ব। শুধু তাই না, এই ব্রেক্সিটেও তাদের যে 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 রাজনৈতিক প্রজ্ঞা সেটা আমরা খুব একটা লক্ষ্য করতে পারি নাই। শুধু তাই না, গত সপ্তাহে ইংল্যান্ডের সাথে অলরেডি ইউরোপের গন্ডগোল। ফ্রান্স কিন্তু ফাদারল্যান্ড অফ ফিলোসফি এন্ড পলিটিক্স। জি, সেই কমিউনিজমের স্বপ্ন কিন্তু তারা দেখছে, ডেমোক্রেসির স্বপ্ন তারা দেখছে। ডেমোক্রেসির কনসেপ্ট সারা পৃথিবীতে দিছে কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট, যদিও সে সম্রাট, কিন্তু সেই ছড়াই দিছে ডেমোক্রেসির যে চিন্তা, যে কারণে তাকে ইতিহাসে স্মরণ রাখতে হবে। সে মারা যাওয়ার সময় বলছিল যে সব মুছে, তার সিভিল কোড যদি থাকে হি উইল সার্ভাইভ, এবং তাই। আপনি দেখেন এমন কোন ফিলোসফার নাই, এমন কোন চিন্তা নাই যেটা ফ্রান্সে প্র্যাকটিস হয় নাই। সেই ফ্রান্স তো এখন আর আমি খুঁজে পাই না, তাই না? সে ফ্রান্স রেভলিউশন থেকেই তো পৃথিবীর পরিবর্তন শুরু, সেই ফ্রান্স তো খুঁজে পাই না। অনেক ধন্যবাদ জেডাই খান পান্না, আপনার কাছে ফিরে আসবো। জেডাই খান পান্নার কাছে আবার ফিরে আসবো। আগের সেই ফ্রান্সকে আমরা ফিরে পাই না, এই প্রেক্ষাপটে উনি শেষ করেছিলেন। তৌফিকের শাহিদ, আপনি একেবারেই ফ্রান্সের মাঝখানে বসা, আমাদের এই 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 না পাওয়া এবং পাওয়ার দোলাচাল এবং অন্ধকার এবং আলোর মাঝখানে আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আপনি কিভাবে এটাকে ডিফেন্ড করেন? ধন্যবাদ। আসলে আগের কিছুই আমরা কোথাও খুঁজে পাবো না, এটি স্বাভাবিক। কারণ আগের মতো আজকে এটা ভাবাটাও কিন্তু একটু অস্বাভাবিক। যে যার মতো সে তার মতো। সে নেপোলিয়ন বোনাপার্ট আর আজকে হলেন আমাদের যে প্রেসিডেন্ট ম্যাক্রন, এমানুয়েল ম্যাক্রন, মানে বিস্তর তফাৎ। সেখানে মন মানসিকতা বলেন, সেখানে যুগের পরিবর্তনের কারণে আইনের পরিবর্তন, অনেক কিছুর পরিবর্তনের কারণেই সেই আগের যে যেমন মামার বাড়িতে যেতাম শীতকালে, যে পিঠা খেতাম, মুড়কি খেতাম, আজকে কিন্তু এটা গল্প হয়ে গেছে। তো এইরকমই যেমন এখন আমরা রবি ঠাকুর পাবো না, এখন আমরা কাজী নজরুল পাবো না, এখন পাই হুমায়ুন আহমেদ, পাই মিলন, ওনাকে পাই। তো এইরকমই কারো মতো কেউ না, হয়তো কারো চেয়ে কম হবে, কারো চেয়ে বেশি হবে। তবে এটা ঠিক, আমি খান ভাইয়ের সাথে একমত যে আগে যিনারা ছিলেন, যিনারা দেশ পরিচালনা করতেন, সেটা বা এমনিতে যারা লেখক ছিলেন, যারা কবি ছিলেন, যারা বৈজ্ঞানিক ছিলেন, এরকম মানে উদাহরণ দেওয়ার মতো ব্যক্তি বা ব্যক্তিত্ব খুব কমই এখন আমরা পাচ্ছি। আর এই না পাওয়ার কারণেই আমরা পৃথিবীতে যে একটা আনন্দ নিয়ে বেঁচে থাকা বা পরবর্তী প্রজন্মের কাছে কিছু একটা বলে যাওয়া, শিখিয়ে যাওয়া, সেরকম কোনো টপিক আমরা পাচ্ছি না কাউকে উদাহরণ দেওয়ার মতো। সেটা হোক সেই আপনার হিটলার বলেন, সেটা হোক নেপোলিয়ন বলেন না কেন, এরকম উদাহরণ দেওয়ার মতো কোনো ফিগার আমরা খুঁজে পাচ্ছি না। আসলে ওনারা যখনই যেটাই করে গেছেন, একটা কিছুর সাক্ষী, কি বলে যে চিহ্ন রেখে গেছেন, যেটা যুগ যুগ ধরে উদাহরণস্বরূপ আমরা বলতে পারছি। আমাদের বই লেখা হচ্ছে, পরবর্তী প্রজন্মকে সেই সমস্ত গল্প বলা হচ্ছে। আর ফ্রান্স আসলে কি বলবো যে এটা মানবতাবাদী একটি দেশ। বর্তমানে আমি একটা কথা বলবো যে এত বেশি পরিমাণ প্রবাসী বেড়ে গেছে যে তাদের জনসংখ্যা খুবই কম। তো ওদের দেশটাকে টিকিয়ে রাখতে যে অবশ্যই
ভিনদেশীদের ওনারা এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, তাদের লাইফ লিড খুব সহজ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইনের অনেক কিছু পরিবর্তন করতে হচ্ছে, যার ফলে এখন আর আমরা সেই আজ থেকে 200 বছর আগে বা 150 বছর আগের যে এনভায়রনমেন্ট ছিল বা যে সমস্ত শাসকরা ছিলেন ওনাদের মতো আর কেউ আপাতত হওয়ার, এটা কল্পনা মাত্র। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে আগে কি ছিল সেটার উপর আসলে আমাদের নির্ভর না করে সেখান থেকে আমাদের কিছুটা শিক্ষা নিয়ে আমরা কিভাবে আগের চাইতে আরো বেশি ভালো কিছু করে যেতে পারি, চিহ্ন রেখে যেতে পারি পৃথিবীর বুকে প্রতিটা দেশ থেকে, সেটা হোক ফ্রান্স, বিশ্বের যে কোনো দেশ থেকে হোক, সেটা হোক বাংলাদেশ, আদার্স যে কোনো দেশ থেকেই, যে আগের যে সমস্ত উদাহরণ, যে সমস্ত নেতাদের নিয়ে আমরা উদাহরণ দিচ্ছি আজকে, সেই রকম নেতৃত্ব এবং নেতা যেন আমরা তৈরি করতে পারি সেই রকম চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। তবে দুঃখের বিষয়, পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন ঘটে যাচ্ছে। আর অতিরিক্ত গণতন্ত্র ভালো, তবে অ্যাক্সেস গণতন্ত্রটা আমি ব্যক্তিগতভাবে বলবো যে অনেক কিছু করতে যে বাধার সম্মুখীন হয়ে যায়। যে শুরু করলাম গণতান্ত্রিক শক্তির বলে শুরুটা আমি শেষ করতে পারলাম না, কারণ নানা মুনির নানা মত। সেখানে যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতায় আছেন তাদের একমত, যারা ক্ষমতা নেই তাদের আরেক মত। তো অতিরিক্ত গণতন্ত্রের কারণে আমরা কোনো ভিত্তি সঠিকভাবে তৈরি করতে পারছি না। হ্যাঁ, তো এই জন্য যে আমি খান ভাইকে আবারও ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার কাছ থেকে অনেক কিছু জানছি, অনেক কিছু জানছি, পরবর্তীতে আরো জানবো আশা করি। ধন্যবাদ। আপনাকে আমি একটু সম্পূরক প্রশ্ন করি। আমার মনে হয় এটা কার কথা ছিল? নাই টেলিফোন, নাই রেপিয়ন, নাই রে টেলিগ্রাম। আমরা সেই যুগে কিন্তু আজকে আমরা অনেক দূর। আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ এখন স্যাটেলাইট থেকে, মহাকাশ থেকে বাংলাদেশকে দেখে। বাংলাদেশের সেই মহামুরির ছবি আমার মনে হয় মহাকাশ থেকে দেখা সম্ভব। পাতালেও বাংলাদেশ এখন যেতে পারে নদী সৃষ্টি করে। তারা নদীকে এপাশ থেকে ওপাশ যাবার চিন্তা করে চিটাগাঙে, অথবা সমুদ্রের তলদেশেও তার সাবমেরিন দিয়ে সে পাহারা দেয়, মেট্রো রেলে সে চলার চিন্তা করে। সুতরাং পৃথিবীর রাজনৈতিক এবং আদর্শিক দিক থেকে কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছে বটে, কিন্তু উন্নয়নের অর্থাৎ আজকের যে আধুনিক জীবন ব্যবস্থার সাথে পৃথিবীর এই আধুনিকতার সাথে বাংলাদেশ যে হাঁটতে শিখেছে, সেটাকে কি আপনি মূল্যায়ন করেন কিনা তৌফিকা সাহেব? অবশ্যই অবশ্যই। তবে আমাদের বাংলাদেশের অগ্রগতি মূল্যায়ন করার মতো, খান ভাই যেটা বলে গেলেন যে উন্নয়ন কথাটা শুধু বড় বড় ইমারত বা নদীর উপরে সেতু দিয়ে হয় না। 5টি মৌলিক অধিকার যখন প্রতিটা টপ টু বটম প্রতিটা নাগরিক ভোগ করতে পারবে, তখনই একটা দেশের উন্নতি সাধিত হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। আপনি খেয়াল করবেন কিনা, আমি গ্লোবালি সবার কথা বলছি না, কথা বলছি। একটা মিনিট আমি বলে যাচ্ছি, একটা অংশ বলতে নারীদের কথা বলছি, যেহেতু আমি নারীদের নিয়ে কাজ করে থাকি। যে দেশ একজন নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, সে দেশকে কিভাবে মানে বলবো যে উন্নয়ন অব্যাহত আছে, উন্নতি লাভ করেছে? এটা তো বলাটাও অনেকটা বোকামি হবে বলে আমি মনে করি। আচ্ছা, পরবর্তীতে আবার আমি আসবো আশা করি। কথা শুরু হয়েছে, আমি মনে করি যে আমাদের কথা শুরু হয়েছে। তো এবার বোধহয় যাবেন, আবারও আমাকে বলার সুযোগ দিবেন বলে আশা করছি। তৌফিকের শাহিদা, জি তৌফিকের শাহিদা, আপনার সাথে আমি সঙ্গে একটু বলবো। জায়গাতেও কিন্তু মানুষ নিরাপত্তাহীনতা, এবং আমার মনে হয় কত শত লোক অলরেডি বোমা থেকে শুরু করে ভিন্ন আঘাতে কিন্তু ক্ষত বিক্ষত, এবং
মসজিদ মাদ্রাসাতেও অনেক লোক মারা গিয়েছে, এবং যে কারণেই আজকের কিন্তু ম্যাক্রন যিনি প্রেসিডেন্ট উনিও কিন্তু সমালোচিত, খুব মানে কি বলে উপায় না। আমাদের সেই গণতান্ত্রিক প্রক্রিয়াও কিন্তু পৃথিবীর কোথাও আমরা সেই নাগরিকত্ব, নাগরিকের যে অধিকার বা নিরাপত্তা কতটা দিতে পেরেছি বলে আপনি মূল্যায়ন করবেন? আমাদের ফ্রান্সের কথা বলছেন, আপনার কথাটা একটু ভেঙে ভেঙে আসছিল। ফ্রান্সের কথা বলছেন, এই তো? জি, আমরা একটু সরি, ফ্রান্সের কথা। জি 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 না, আসলে ফ্রান্সের নিরাপত্তার ব্যাপারটা এটা আসলে সমালোচনার কোনো প্রশ্নই আসে না। আপনারা আপনি ইউরোপের মানে কি বলে, আপনি ইংল্যান্ডে আছেন, হ্যাঁ, আপনাকে আর আমার বুঝাতে হবে না যে কতটা নিরাপত্তা আমরা ভোগ করছি। আমি একজন নারী, আমি রাত 2টা 2:30টায় দেখা গেল যে আমি কাজ থেকে বের হলাম, আমাকে তো কেউ জিজ্ঞেসও করবে না যে অত রাত্রে কোথায় যাচ্ছ। আর এর পাশাপাশি যদি আমার জন্মভূমি বাংলাদেশের কথাই আমি বলি, হ্যাঁ, সেটা দুপুর 2:30টায় আমি কোথায় যাচ্ছি, সেখানে ইফটিজিং এর শিকার হচ্ছে, সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ঘরে আমার বাবা ভাই দিয়েই আমি নিরাপদ না, আর ঘরের বাহির সে তো মনে হবে যেন গনিমতের মাল হয়ে গেলাম, সরি টু সে। তো সেই ক্ষেত্রে ফ্রান্সের যে নিরাপত্তা বলেন বা কি বলে, বিশেষ করে নারীদের নিরাপত্তা, এটা তো বাংলাদেশকে কল্পনা করতে হবে। হ্যাঁ, তো এই জন্য কথাটা বললেন যে কি বলে, ম্যাক্রন কোন প্রেসিডেন্ট তার নিজের ইচ্ছায় কিছু করতে পারেন না, এটা আপনারাও জানেন। এদেশের লটাকেই সবাই অনুসরণ করবে। তো ম্যাক্রন বলেন আর বিগত দিনে যারা আমাদের প্রেসিডেন্ট বা ক্ষমতায় ছিলেন, সবার ওরা আসলে সব উন্নত বিশ্বগুলিতে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সবাই কিন্তু তারা দেশপ্রেমিক, তারা দেশটাকে লুটে পুটে খায় না, তারা দেশের উন্নতি কিভাবে হবে সেটাই কিন্তু তারা করে। আর সবচেয়ে বড় যেটা, আমার আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন, আচ্ছা আবারও আসবো ইনশাল্লাহ। জি বলুন বলুন। অনেক ধন্যবাদ তৌফিক শাহিদ রাইট। জি, ওনার দুঃখের কথা যেটা হলো যে স্বাধীনতা ওনারা ফ্রান্সে ভোগ করেন, সেটা কি বাংলায় এখন সেভাবে উনি পাবেন কিনা? সেটাও হতে পারে যে আমাদের যেহেতু কয়েক লক্ষ লোকের জন্য মাত্র কয়েকজন পুলিশ, অথবা আমাদের জনবল এবং মনোবল সেভাবে আমরা এখনো উন্নত করতে না পারার কারণেই হয়তোবা আমাদের গার্জেন অথবা আমাদের প্রশাসন সবসময় খেয়াল রাখে আপনি এত রাতে কোথায় যাবেন, দুপুরেই বা কোথাও যাবেন। আমি বলবো না যে এটা একেবারেই নেগেটিভ, হয়তোবা যেহেতু আমাদের সেই প্রস্তুতি নাই বিদায় হয়তোবা চান যে একটা অঘটন ঘটার আগেই যদি প্রস্তুতি নেওয়া যায় সেটাই বোধহয় ভালো। তবে হ্যাঁ, আমরা কেন বাংলাদেশ যদি পৃথিবীর যে কোনো উন্নয়নের তালিকায় বাংলাদেশ যদি ভিন্ন সূচকে অথবা গ্রোথ রেটেও যদি বেড়ে আগাতে পারে, তবে আমরা এই দুর্নাম কেন বহন করব যে আমরা নারী নিরাপত্তা দিতে জানি না, অসহায়ের নিরাপত্তা দিতে জানি না, অথবা দরিদ্র মানুষকেও আমরা সেভাবে সমানভাবে গণ্য বা সম্মান দিতে পারি না। সে অর্থে আমরা দেখি আমাদের অ্যাডভোকেট সালমা জাবিন উনি কিভাবে দেখেন আইনের প্রেক্ষাপটে বাংলাদেশের যে এই প্র্যাকটিসের যে অসুবিধা। আইন তো রয়েই গেল, সংবিধান তো সাম্যের কথা বলে, বাংলাদেশের সংবিধান একেবারেই সুস্পষ্ট এবং ক্লিন, কোনোভাবেই এর মধ্যে আমি মনে করি না অ্যাম্বিগুইটি আছে যে কারো বেলায় এটাকে আলাদা করে দেখা যায়, নিরাপত্তা কম দেওয়া যায়, অথবা কোনো নারী রাত 2টায় যদি বাইরে যায় তাকে স্টপ করে প্রশ্ন করা যাবে বা তার স্বাধীনতাকে বিঘ্ন ঘটানো যাবে। তবে কেন আমরা এগুলো করে বেড়াচ্ছি? অথবা এই উন্নয়ন তো আমাদেরকে অবশ্যই এখানেও তো আলো জ্বালাতেই হবে, তাই না? আমাদের তো সেই এখন নারীরা এমন কোনো জায়গায় নাই। আমাদের সিনিয়র যিনি বলেছেন জেরাই খান পান্না, যে একেবারে বিচারের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে এমন কোনো এহেন জায়গা নাই। পুলিশ, আমি দেখি সামরিক বাহিনী, ইভেন বিমান বাহিনী, এমনকি ডাক্তার, এমন কোথাও নাই যেখানে আমাদের নারীরা নাই। কিন্তু তাদেরকে বারবার রাতে ক্ষতবিক্ষত হতে হয় ফতোয়াবাজির মাঝখানে, ভিন্ন গালাগালিতে। সে অর্থে আমাদের কাছে মনে হয় যে কোথায় যেন আমাদের কালচারাল অথবা আমাদের কোথায় যেন যে শিক্ষা ক্ষেত্রে কোথায় যেন একটা গর্বর এখনো রয়ে গেছে বলে আমার মনে হয়। সালমা জাবিন, আপনি, আমি দুঃখিত যে আমার লম্বা কথার জন্য। সালমা জাবিন, আপনি কথা বলবেন প্লিজ। জি,
যেটা পান্না ভাইও শুরু করেছিলেন, বলেছিলেন যে পাকিস্তানের সময় আমরা 22 পরিবারের কথা বলেছি, যে বাংলাদেশে এখন আমরা 500 পরিবারের কথা বলি। হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে ঠিকই, কিন্তু এভারেজ একটা উন্নয়ন দেখানো হচ্ছে যে বাংলাদেশের মানুষের গড় আয় এত, কিন্তু সেই গড় আয়টা এভারেজটা এমনই মানে বৈষম্যমূলক, কারো হয়তো বা 1 লাখ টাকা আয়, কারো 1 টাকা আয়, এভারেজে হচ্ছে গিয়ে 50,000 টাকা। হ্যাঁ, ওই রকমই কিন্তু আমাদের উন্নয়নটা অনেকটা ওই রকম। আর যেটা হচ্ছে যে যারা বড় লোক তারা অনেক বড় লোক, এবং যারা দরিদ্র তারা খুবই দরিদ্র অবস্থার মধ্যেই কিন্তু আছে, এখনো আছে। হ্যাঁ, এভারেজ বললে, এভারেজ করলে তো খুবই ভালো মনে হয়, হ্যাঁ খুবই আমরা ভালো অবস্থানে আছি, আর 10 বছর আগে যে অবস্থানে ছিলাম তার থেকে অনেক বেটার অবস্থানে আছি, কিন্তু ওইটা কিন্তু সামগ্রিক উন্নয়ন নয়। আর নারীদের কথা যেটা বলছিলেন যে হ্যাঁ নারীরা বিভিন্ন ক্ষেত্রে আছে, সমস্ত বিভিন্ন ক্ষেত্রে কি সব ক্ষেত্রেই বলবো যে উপরের পদগুলিতে নারীরা আছে, কিন্তু কয়জন নারী আছে? খুব, তাদের সংখ্যা কিন্তু খুবই কম। আমি আমার নিজের কথা বলতে পারি, আমরা যখন লয়ার হিসাবে এনরোল হব তার আগে সিনিয়রের চেম্বারে অন্তত কিছুদিন আমরা যেতে হয়, মামলা সম্পর্কে জানতে হয়। আমি এবং সিনিয়রের চেম্বারে যখন আমরা কাজ যাব জানার জন্য, শেখার জন্য, সিনিয়ররা কিন্তু দিনের বেলা কেউই ফ্রি থাকেন না, সন্ধ্যার পরেই কিন্তু যেতে হয়। হ্যাঁ, আমি যখন সিনিয়রের চেম্বারে যাব আমি কিন্তু তখন অলরেডি লতে গ্রাজুয়েশন করেছি, আমি কিন্তু একা যেতে সাহস পাই নাই। আমি আমার একজন মেল বন্ধুকে বলতে হয়েছে যে তুমি যখন যাবা আমাকে নিয়ে যাবা এবং আমাকে বাসায় দিয়ে যাবা। হ্যাঁ, এই পরিস্থিতির কিন্তু এখনো কোনো উন্নয়ন ঘটে নাই। সেটা আমি 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 88-তে আমি এনরোল হয়েছি। হ্যাঁ, আর এখন কিন্তু 2021 সাল। আমি কিন্তু পরিবর্তন দেখি না, সেই পরিবর্তন কিন্তু দেখি না। নারীরা আগিয়ে আসছে ঠিকই, শিক্ষার ক্ষেত্রে বলেন, কর্মক্ষেত্রে বলেন, কিন্তু এই যে মানুষের মানসিকতা, আমাদের দেশের যে মানসিকতার কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হয় নাই। এখনো মেয়েদের রাস্তাঘাটে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়, বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়। হ্যাঁ, অ্যাডভোকেট সালমা জেবিন, আমি আপনাকে একটু সম্পূরক প্রশ্ন করবো, আপনাকে বারণ করছি না, একটু খেয়াল রাখবেন। আপনি বললেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কেন, দুটি প্রশ্ন। এক, বাংলাদেশের আপনি এখনো, অথবা আপনি যখন জুনিয়র ছিলেন কোনো ফার্মে যাবার আগে আরেকজন মেল কলিগকে বলতে হতো, এখনো ঠিক হয়তোবা তাই। আমি যেটা বলবো, এখন এই সংরক্ষণবাদী চিন্তা চেতনা, আমার কি মনে হয় যে সব গার্জেনই যদি রাতের বেলায় মেয়েদেরকে বলে দিত তোমরা যাও দেখি কি হয়, লক্ষ লক্ষ লোক যদি রাত 12টা 1টা পর্যন্ত রাতে কাজ করতে পারতো, আমার মনে হয় তবে কিন্তু এই সমস্যাটা হয়তো একদিন চলে যেতে পারে। আমার এই হাইপোথেসিসটা কেমন মনে হয়। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে বাংলাদেশ, যেটা আমরা প্রতি কথাতেই আমাদের মর্মবেদনা যে দরিদ্রের প্রতি, অথবা সবাইকে সমানভাবে কিছু দেওয়া যায় কিনা, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়াতেও কিন্তু সেই সমাজতন্ত্র আগের মতো নাই, চায়নাতেও কিন্তু সমাজতন্ত্র আগের জায়গায় নাই। অর্থাৎ তারা এই ক্যাপিটালিজমকে মেল্ট করে, দুটাকে পাটায় বেটে অন্য একটা প্রোডাক্টের রূপ নিয়ে তারা গ্লোব, পৃথিবীর কাছে তারা ফাইন্যান্সিয়াল হাব হিসেবে তৈরি হয়েছে। আমি যেটা স্ট্যাটিস্টিক দিব, লন্ডনে অ্যাটলিস্ট 20% লোক এখনো দরিদ্র সীমার নিচে, 30% স্টুডেন্ট একবেলা দুপুরবেলায় শুধু রাস্তা খেতে পারে, স্কুল বন্ধ থাকলে তারা অনেকেই রাতে না খেয়ে ঘুমায়, এবং কয়েক মিলিয়ন লোক এখনো কিন্তু হোমলেস, অর্থাৎ রাস্তায় ঘুমায় অথবা তাদেরকে পাক করে খাওয়ানো হয়। অর্থাৎ আমরা যে একেবারেই উন্নত বিশ্ব থেকে এটা কেউ দূর করতে পেরেছি সে কথাও কিন্তু সত্য নয়। সালমা জাবিন, আমার এই প্রেক্ষাপটে আপনার কেমন কমেন্ট? না, সেটা বলবো যে উন্নত বিশ্বের বিষয়গুলো কিন্তু অন্যরকম, আর আমাদের দেশে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ অন্যরকম। হ্যাঁ, উন্নত বিশ্বে কিন্তু এডুকেশনের হার অনেক বেশি আমাদের দেশের তুলনায়, আমরা কিন্তু ওই এডুকেশনটা পাচ্ছি না। আর আমরা যারা পাচ্ছি, আমরা কিন্তু যে সামনে যে আলোকবর্তিকাটা আমরা দেখবো, আমরা কিন্তু সেই আলোকবর্তিকাটা দেখতে পাই না। এই জন্য যে আপনি যেটা বললেন যে লক্ষ লক্ষ নারীরা যদি রাতে বের হয়, কেমন করে বের হবে? আমরা যারা অল্প কিছু বের হয়েই তো আমরা দেখেছি, আমরা যখন কোনো কিছু, আমি একটা ছোট্ট উদাহরণ দিব, আমরা যখন ভাত রান্না করি আমরা কি প্রতিটা ভাত ধরে ধরে দেখি ভাতটা হয়েছে কিনা? ভাতটা কিন্তু আমরা একটা দিয়েই দেখি, জাজ করি কিন্তু একটা দিয়েই, তাই না? তো
তো আমরা যখন এডুকেটেড কোনো নারী আমরা সাহস পাই না, যারা অল্প শিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত তারা কেমন করে সাহস পাবে? আমরা তো পাচ্ছি না। ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে কেন সন্ধ্যাবেলায় ফুটপাত দিয়ে হাঁটতে পারবে না? সে কেন মজনুর মতো একটা লোকের দ্বারা আক্রান্ত হবে? এই যে এই বিষয়গুলা কিন্তু প্রত্যেকটা নারীকে নাড়া দেয়। হ্যাঁ, এই আলোড়িত বিষয়গুলো কিন্তু আমাকেও নাড়া দেয়, এবং যারা স্টুডেন্ট আছে তাদের প্রত্যেককেই কিন্তু এই বিষয়গুলি নাড়া দেয়। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে আমাদের যে পলিটিক্যাল লিডাররা আমরা যা আশা করি জি, আমরা যে পলিটিক্যাল লিডার যাদেরকে আমরা অনুসরণ করি, যাদেরকে আমরা অনুসরণ করতে চাই, যাদেরকে আমরা ভালো মানুষ হিসাবে দেখতে চাই, যাদের কাছ থেকে আমরা ভালো আইন চাই, তাদের কাছ থেকে আমরা পাচ্ছি। আজকে আমরা পেপারে দেখি যে পাপুল, উনি বাংলাদেশের একজন এমপি, উনি সাজা পেয়েছেন অন্য একটা রাষ্ট্রে। উনি কিভাবে আসলেন? উনি 89 সালেও উনি একজন সাধারণ মানুষ হিসেবে কুয়েতে গিয়েছিলেন। 18 সালেই কিভাবে উনি এমপি হন, এবং কিভাবে বর্তমান সরকারের কথাই বলবো কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কথাই বলবো, কারো সে সমর্থন নিয়েই কিন্তু এই কাজটা করছে। এবং আমি আরো অবাক হই, এই বর্তমান পার্টিতে কি এমন কোন নারী নেত্রী ছিল না যিনি এমপি হতে পারেন? পাপুলের ওয়াইফ কিভাবে এমপি হয়, যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই? তো ওনাদের কাছ থেকে আমরা কি আশা করব? হ্যাঁ, আমরা রাষ্ট্রের নাগরিকরা কি পাবো ওনাদের কাছ থেকে? ওইরকম লোক কি নাই? কিন্তু কারা ওদেরকে সামনে নিয়ে আসছে ওইটা কিন্তু আমাদের দেখতে হবে। আমরা শুধু ওরা এইটা করেছে, ওরা এই দুর্নীতি করেছে, ওই দুর্নীতি করেছে, ওইগুলি খুঁজছি, কিন্তু কারা এই দুর্নীতির পথটা ওদের জন্য সুগম করে দিয়েছে, কে এই কাজটা করেছে, সেটা জি জি বলেন। আপনার কথাটা কেটে কেটে আসছে, আমি ভালো ঠিক শুনতে পাচ্ছি না। আমরা যেটা এখান থেকে যাওয়ার সর্বশেষ প্রশ্ন আপনাকে আমি করতে চাই। সরি আমি জানি না কেন। আর আমরা জেডাই খান পান্নার কাছে যাওয়ার আগে আমি যেটা বললাম যে তা যদি হয়, তবে আমরা তো এই কথাও সত্য, আমি যে কথাটা বললাম, আমরা যদি কয়েক লক্ষ নারী পুরুষ একসাথেই রাতে বেরিয়ে যায়, যেমন গার্মেন্টস শ্রমিকরাও তো একটা কাজ করে বাসায় ফিরতেই হয়, তাদের পার্ট টাইম করতে হয়, উইকেন্ডে কাজ করতে হয়, সেক্ষেত্রে যারাই ধরনের অপকর্ম পুরুষরা করে বেড়ায় তারাই তো আমার মনে হয় আতঙ্কে থাকবার কথা। এদের করে একটা অ্যানালাইসিস আমার কাছে মাথায় মনে হয় যে সেটাও আমরা ভেবে দেখা যায় কিনা, এমন একটা রেগুলেশন যে নারীদের ভয়ে আমার মনে হয় রাস্তায় কোনো পুরুষ রাতের বেলায় হয়তো থাকবেন না। সেটা একেবারেই এটা আমার প্রেক্ষিতে আলোচনা। সেই ক্ষেত্রে আমরা সালমা জাবিনের কাছে চলে যাব, যেটা এখানে পান না। আমরা এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের নতুন প্রজন্মকে অথবা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে যে জিনিসগুলো এই হতাশার মাঝখানেও আমাদেরকে যেভাবে আগাতে হবে, সেরকম প্রত্যাশার কথা এবং আমাদের অ্যাডভোকেট সালমা জাবির ভাবে বললেন যে একজন নারী অ্যাডভোকেট যদি তার চেম্বার যেতে তাকে অন্য সহযোগিতা নিতে হয়, তবে একজন নারী যদি ক্লায়েন্ট হয় আপনাদের চেম্বারে আসার ক্ষেত্রে রাতে অথবা অন্য সময়, তাদের নিরাপত্তাই বা কতটুকু বিঘ্ন হয়, অথবা তারাই বা কিভাবে আমার মনে হয় যে আইনের যে সঠিক বিচার অথবা আইনের যে প্রাপ্য সেটা কিভাবে তারা আদায় করে নেবে, এই প্রেক্ষাপটে তবু তো আমাদেরকে আগাতেই হবে, তাই না? যেটা এখানে পান না, আপনি কিভাবে আমাদের প্রেসক্রিপশন করেন প্লিজ? আমি ফার্স্ট হলো যে আপনি একটাই বলছেন, এটা ভুল। সেটা হলো যে এই লক্ষ লক্ষ নারীরা বের হবে রাস্তায়, রাতের বেলা কোনো পুরুষ থাকবে না, তা না। সমাজটা হবে এই যে পুরুষও থাকবে, নারীরাও বের হবে, কেউ কেউকে আঘাত করবে না। আর যে অবস্থাটা সেটা হলো কিন্তু সমাজ ব্যবস্থা, আমাদের এই সমাজ শিখাই দিছে সারা পৃথিবীতেই নারী হইল পণ্য, শিক্ষাও পণ্য এখন। তো এই ধারণাটা যদি পরিবর্তন না হয় বিহেভিয়ারের চেঞ্জ আসবে না। আপনি অ্যাডের বেলা দেখবেন, এই যে অ্যাড দেয় না টেলিভিশনে, সেগুলোর বেলা দেখবেন অদ্ভুত অদ্ভুত অ্যাড, আমি অবাক হই। আমি একবার একটা অ্যাড বন্ধ করে দিছিলাম লিগ্যাল নোটিশ দিয়ে, সেটা বলছিল যে কি তুমি রাত্রে জানো নি, ওয়াইফকে বলতেছে হাজবেন্ড, রাত্রেও শেখো নি। তা আমি বলছি যে ওয়াইফই রান্না করবে তা তো না, এই ধরনের অ্যাড আসবে কেন, এবং ওটা বন্ধ হয়ে গেছে। তো
এই যে অ্যাডগুলো দেয়, অ্যাড দিয়ে তো একটা মেসেজ দেওয়া হয় সমাজের কাছে, অমুক ক্রিমটা মাখো ফর্সা হয়ে যাবে। ফর্সা হওয়ার দরকারটা কি? একটা পুরুষ যদি ফর্সা হইলে পরে তার কোনো কাজে না লাগে, মেয়েটার ফর্সা হইলে লাভটা কি? এই যে কনসেপশন দেয়, কনসেপশনটা হইলো নারী পণ্য। এবং আমাদের এখানে আমি বলবো যে উই আর বেটার দেন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। পাকিস্তানে তো কোনো মেয়েরা সন্ধ্যার পরে, যে করাচি শহরে একটা সময় টিল 1970 অন্তত 1 মাইল পর পরই পাব ছিল, নাইট ক্লাব ছিল, এবং রাত 3টা-4টায় আমরা ঘুরে বেড়াইছি। সেই করাচিতে এখন সন্ধ্যার আগে দোকানপাট সব বন্ধ হয়ে যায় কারফিউর মতো। পাকিস্তানে এখন কেউ জুম্মার নামাজ আর জানাজা নামাজে যেতে পারে না, সেখানে বোমা বর্ষণ হয়। আর আমার দেশে কিন্তু ইকোনমিটা এখনো টিকে আছে নারী নির্ভর। গার্মেন্টসে হোল ইউরোপের ভেতরে জিন্সের একটা ব্র্যান্ড আছে, সেটা আমরা ফার্স্ট, চায়নারে ওভারকাম করছি। এটা তো একটা অ্যাচিভমেন্ট। এটা কার বেলা হয়েছে? গার্মেন্টস মালিকদের বেলা না, নারী শ্রমিকদের বেলা। আমি আর একটা জায়গায় খুব অবাক হয়ে গেলাম, সেটা হলো যে একটা গুগলে সার্চ করতে করতে এক জায়গায় গিয়ে দেখলাম যে বাংলাদেশ বাইসাইকেল এইটা এক্সপোর্ট করে। তো অবাক হইলাম এই কারণে যে আমাদের তো লোহা লক্করের কোনো খনি নাই, বা এটা কোথায় হয়? তো বংশালে গেলাম, গিয়ে খোঁজ করতে করতে শুনলাম যে এইখানে ওইখানে এই পার্টস গুলো বানায়, আর যেগুলো বানাতে পারে না সেটা চায়না থেকে আইনে এইখানে অ্যাসেম্বল করে এরাই করে। এবং ইউরোপের সেকেন্ড, হোল ওয়ার্ল্ডের ভেতরে 6th আছে বাংলাদেশ। আপনি শুনলে অবাক হবেন যে বড় বড় শিপ, এই শিপ এক্সপোর্ট এখন বাংলাদেশ করে। আমার তো কোনো আয়রন এক্সপার্টিজ আমার নাই, তারপর ডেভেলপ হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যদিও আমি তার দল করি না, উনি বলছেন যে উড়োজাহাজ আমরা বানাবো। এই যে আশা, স্বপ্ন দেখা, চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছে দেখি কিন্তু একদিন চাঁদে যেতে পারছে। তা আমি যে স্বপ্ন দেখতেছি এটা ব্যাকওয়ার্ডের দিকে না, বোরখা পরাবার জন্য না, ওই অবগুণ্ঠন খোলার জন্য, তাই না, মধ্যযুগে যাবার জন্য না, আরো 200-500 বছর অ্যাডভান্স যাওয়ার জন্য আমি স্বপ্ন দেখি। তো সেই স্বপ্ন, যেটা আপনি আরেকটু ভুল ধরাই দেই, এটা হলো আপনার সাথে আমার ডিফারেন্স ওপিনিয়ন হইলো এই যে চায়না কিন্তু কমিউনিস্ট কান্ট্রি না, নো মোর, বা রাশিয়া কমিউনিস্ট কান্ট্রি না, কমিউনিজম ইজ ডিফারেন্ট। এটা এখন পুঁজিবাদী দেশ, এগুলো কোথাও কোনো কমিউনিজম নাই, সোশ্যালিজমও নাই। যেটা আছে সেটা একটা কম্প্রোমাইজের ইকোনমি, ওয়েলফেয়ার স্টেটের মতো। আমাদের দেশও তাই, আমরা ওয়েলফেয়ার স্টেটের দিকেই যাচ্ছি। ওয়েলফেয়ার স্টেট হইলো আমার আপত্তি নাই, অন্তত লোকে না খেয়ে মরবে না, পেটের দায়ে পতিতাবৃত্তি করবে না। ক্লিয়ার? দিস ইজ মাই ক্লিয়ার মেসেজ এবং আন্ডারস্ট্যান্ডিং যে দারিদ্রতার জন্য কোনো সন্তান পতিতাবৃত্তি করবে না। আর নারী এখানে পণ্য নয়, নারী মানুষ। যেটা ইউরোপের ধারণা আছে, আমস্টারডামের ধারণা আছে যে নারী পণ্য, এখানে পণ্য না, বাংলাদেশে পণ্য না। বাংলাদেশ একটা সামাজিক অবস্থা আছে। একটা উদাহরণ দিই, একটা বিয়ে শাদী হলে পরে গ্রামে যদি হয়, শহরে, ঢাকা শহর এখন চেঞ্জ হয়ে গেছে, গ্রামে যদি হয় হোল গ্রামের মানুষ সেখানে কিন্তু ইনভাইটেড হয়। এবং এখন আমরা একটা বয়স্ক লোক, তাকে দেখলে পরে ডাকি চাচা, বাবা কেমন আছেন। বাইরের একটা লোক কি মনে করতে পারবে যে এই লোকটা তার রক্তের আত্মীয় না, তারপরে এরকম রেসপেক্ট শো করতেছে? নো, উই আর মোর অ্যাডভান্স দ্যান দ্য ইউরোপিয়ান কান্ট্রি আর ওয়েস্টার্ন কান্ট্রি। আমাদের নিজস্ব কালচার আছে। আমরা আমাদের যারা বয়স্ক তাদেরকে সম্মান করি, এখনো করি, নারীকেও সম্মান করি, কিন্তু ওয়েস্টার্ন কিছু চিন্তা ধ্যান ধারণা ঢুকে গেছে এই আকাশ কালচার, সংস্কৃতির কারণে, তাই না? এখনো আমি বলি যে এই যে গণজাগরণ মঞ্চের সময় তো হাজার হাজার নারী, ইয়াং নারী, এরা তো ছিল শাহবাগে, সারা ঢাকা শহর ঘুরে বেড়েছে, কোনো তো রেপের ইনসিডেন্ট শোনা যায় না। এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে লক্ষ লক্ষ নারী পুরুষ সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায় ছিল, কোনো তো ইনসিডেন্ট হয় না। তো সেটা হলো যে একটা ধারাবাহিকতা, যখন আন্দোলন থাকে, ধারাবাহিকতা থাকে, তখন এটা হয় না। আর দুনিয়ার সব জায়গায় মিসক্রিয়েন্টস আছে। মক্কাতেও চুরি হয়, চোর আছে। তো সর্বত্রই ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। তো খারাপ মানুষের সংখ্যাটা
কম আমাদের দেশে কিন্তু খারাপ মানুষের সংখ্যাটা কম। এত স্বল্প সংখ্যক পুলিশ এবং আইনের এত দুর্বলতা থাকা সত্ত্বেও এখানে কিন্তু সেইভাবে ক্রাইম হয় না। আমাদের লোক কিন্তু ক্রাইমের দিকে ঝোঁকা না। তো আমার এটা হইলো এই যে আমরা ভালোই আছে, আরো ভালো থাকতে চাই, থাকবো ইনশাআল্লাহ। যেটাই পান না আমি আপনাকে একটু সম্পূরক প্রশ্ন করি। সেই অর্থে আমাদের যে কথা, যে আমাদের যদি 71-এ চলে যায়, কয়েক লক্ষ মুক্তিযোদ্ধা ছিল নারী, এবং 6 থেকে 5-এর ঊর্ধ্বে লক্ষের উপরে আমাদের নারী সম্ভ্রমের যে ক্ষতি, সে অর্থে নারী নিয়ে যে ফতোয়াবাজি বা ব্যাখ্যা যারা দেন তারা 100% পুরুষ। কোনো কারণে কি আমরা আজকের ধর্মীয় সভাগুলোতে নারীর আমাদের মৌলানা দিয়ে অথবা নারীর আরবিতে পারদর্শী এমন কোন লোক দিয়ে কি আমরা এই ধরনের ধর্মসভাকে প্রভাবিত করতে পারি কিনা? অথবা আমার তো মনে হয় এখানেও নারীদের আসলে পদচারণা থাকা দরকার, যেটা এখানে পান না। নারীদের পদচারণা কি ধর্মীয়? এইটা এখন ধর্ম নিয়ে আমি মারামারি করতে বলবো নারীদের? নট এট অল। বরঞ্চ এ থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলবো, বিজ্ঞান চর্চা করতে বলবো। ক্লিয়ার? শিক্ষা হলো সবচেয়ে বড় অস্ত্র, এর চেয়ে বড় অস্ত্র নাই। আর যারা ওই ধর্ম নিয়ে বলে যে এই নারীর উপরে এই নারী ওই, তারা ওয়ান সাইডেড। তার তো একবার চিন্তা করা উচিত সে আর এক নারীর সন্তান। এইটা চিন্তাটা তারই হয়ে যায়। যে তেতুল হুজুর বলছিলেন যে নারীদের ওই ক্লাস 4-এর উপরে আর পড়াবো না, কারণ তাদের দেখলে পরে সবার জিভ থেকে পানি পড়ে। এই যে অশালীন বক্তব্য, এটা কোনো ধর্মীয় বক্তব্য হইতে পারে? এই যেটাই পান না। আপনি কি তাহলে বলতে চান যে কথাটা উনি বললেন, যে তেতুল হুজুরের যে কথা, উনি এর মধ্যে আসলে ওনার ওয়াইফ, ওনার মা, ওনার বোন বা ওনার মেয়ে, এদেরকে উনি ইনক্লুড করেন নাই, অথবা এই ইনক্লুড করার মতো মানসিকতাই নেই? বোনরে দেখলে পরে তো নিশ্চয়ই ওনার জিভ থেকেও, উনি তো চেনেনও না যে ওনার মা কে বোন কে, তাইলে তো কথাটা বলতেন না। এক্স্যাক্টলি, যেহেতু উনি এই ধরনের ফিলসফি ক্যারি করেন। দুঃখজনক হলে সত্য। দর্শক শ্রোতা, আসলে আমরা আলোচনার জন্য আলোচনা, যেটা এখানে পান্নার কাছ থেকে অনেক কথাই বেরিয়ে আসলো। আমি যেভাবে তাকে আলোচনায় সম্পৃক্ত করি না কেন, আসলে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উদার বাংলাদেশ অবশ্যই খুব জরুরি, যেখানে নারী পুরুষ সমানভাবে কাজ করবেন, যেখানে সবারই অধিকার সমান, সাংবিধানিকভাবে সার্বভৌম বাংলাদেশের এক চুলও কারো কম এবং কারো বেশি নয়, কোনো ধর্মের কারণে নয়, কোনো বর্ণ অথবা কোনো তার যে পুরুষ অথবা নারীর কারণে নয়। এই কথাকে আমরা সামনে রেখে সর্বশেষ একটু আলোচনায় আমরা সর্বশেষ কয়েক মিনিট কথা বলার জন্য আমি ফ্রান্সে চলে যাই। আমাদের আলোচক, আপনি যদি একটা কথা দিয়ে বলুন। আমরা স্বপ্ন দেখি সারা পৃথিবীটা হোক মানুষের জন্য, সারা পৃথিবীটা হোক মানুষের জন্য, কোনো অনেক ধন্যবাদ, বর্ণের জন্য না, ধর্মের জন্য না। অনেক ধন্যবাদ জেডা খান পান্না। সত্যি আমাদের জেডা খান পান্নার যিনি স্লোগান, এই পৃথিবী হোক মানুষের জন্য, অবশ্যই বাংলাদেশ হোক সব মানুষের জন্য, গুটি কয়েক কোটিপতি অথবা হাজার কিছু কোটিপতির জন্য নয়। তবে বাংলাদেশ আগাচ্ছে, আমরা মনে করি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিলিয়নার হোক বিলিয়নার হোক, তাতেও আমার আপত্তি নাই। তবু তো বলতে ভালো লাগবে, আর দেশের মানুষ তো সঞ্চয় রাখতে পারে, আমরা পজিটিভ চিন্তা করি। সুতরাং আমার কাছে সেটাই মনে হয় যে জেডাই খান পান্নার স্লোগান, এই পৃথিবী হোক মানুষের জন্য, অফকোর্স বাংলাদেশ হোক সবার জন্য। তৌফিকা শাহিদ, আপনি আমাদের জন্য 2 মিনিট সর্বশেষ আমার যদি দর্শকদের কিছু বলে যান। জি, আসলে আমাদের দেশে যে ব্যাপারটা, আমাদের কিন্তু আইন আছে যেখানে বারবার বলা হচ্ছে যে এত বিশাল জনগণের জন্য স্বল্প সংখ্যক পুলিশ বাহিনী। আসলে আমাদের এই কথাটার পিছনে আরেকটা ভালো কথা রয়ে গেছে, সেটা আমাদের নৈতিক শিক্ষার অভাব। আমরা পুলিশের উপর কেন নির্ভর হব? আমি আমার উপর নির্ভর হব। আমি কি শিখছি? এটা পারিবারিক শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, অর্থাৎ নৈতিক যে শিক্ষাটা, সেটা আমাকে উপার্জন করতে হবে। একজন পুলিশ কি আমার পিছনে পিছনে আমার জন্ম থেকে মৃত্যু অবধি হাঁটবে? নো। আমাদের নৈতিক শিক্ষার অভাব। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই সমস্ত সিলেবাস গুলা অ্যাড করা উচিত, যেখানে আমাদের নৈতিক শিক্ষাগুলা প্রচার প্রসার ঘটবে আমাদের মননে, আমাদের স্বভাবে।
দ্বিতীয়ত হলো যে ধর্মের যে ব্যাপারটা ভাইয়া বললেন যে এখানে ধর্মে কিন্তু বিজ্ঞান শিক্ষাকে পাশ কেটে ধর্ম না, বিজ্ঞান এবং ধর্মের মধ্যেই কিন্তু বিজ্ঞান। এখানে এই যে তেঁতুল, ওনার এই নামটা কেন তেঁতুল কি বলে এটাকে টাইটেল দেওয়া হলো ওনাকে, উনি অপব্যাখ্যা করেছেন। আমাদের ধর্মে কখনো বলেনি যে মেয়েরা ঘরে বসে থাকবে, ক্লাস 2-3 উপরে লেখাপড়া করবে না। এরকমও বলা আছে যে শিক্ষা অর্জনের জন্য শুধু। ধন্যবাদ তৌফিকা। না আরেকটু ভাইয়া, আরেকটু। তো এই জন্য হচ্ছে কি আমাদের যে মেয়েদেরকে বিশেষ করে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের নিরাপত্তার ব্যাপারে তাদেরকে সচেতন হতে হবে। আর সবচেয়ে বড় যেটা আইন বিভাগ অর্থাৎ বিচার বিভাগ, সেই বিচার বিভাগ যদি তার বিচার কার্যক্রম সঠিকভাবে প্রয়োগ করে, একটা রাষ্ট্রে অকারেন্স ঘটবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা মানুষ, আমাদের ভুল হবেই। সেখানে একজন অপরাধীর যদি সঠিকভাবে বিচারটা প্রতিফলিত না হয়, তখনই কিন্তু আরেকজন অপরাধী তৈরি হয়ে যাচ্ছে, বা এই অপরাধী পরবর্তীতে অপরাধ করতে মানে ভয় পাচ্ছে না। এই জন্য আইন বিভাগ এবং বিচার বিভাগকে সচেতন হতে হবে এবং সঠিক আপনার প্রয়োগটা করতে হবে। তাহলে আজকে যদি একটা চোরকে আপনার মনে করেন যে 3 মাসেরই শাস্তি দিল, তাহলে দ্বিতীয়বার সে চুরি করতে ভয় পাবে। এখন যদি চোরকে বলে যা আর করিস না, মামার বাড়ির আবদারের মতো একটা রায় হয়ে গেল। আসলে অনেক কিছু বলার জানি, সময়ের অভাব। আমাদের বাংলাদেশের নারীদের নিরাপত্তার বিধান করা হোক সঠিকভাবে আমাদের বাংলাদেশের জন্য। জি জি, আমার বিশ্বাস যে উনি যেটা বলেছেন, আমি যদি ভুল না বলি, যে রাইট, নারীদের জন্য সেই ধরনের সচেতনতা খুব জরুরি। আমার মনে হয় সেটাকে মাথায় রেখেই দর্শক শ্রোতা, আমরা একেবারেই সর্বশেষ বক্তব্যের জন্য সালমা জাবিন কাছ থেকে শুনতে চাইবো যে উনি আমাদের একজন আলোচক বলেছিলেন যে মানুষ এখনো, আমাদের সিনিয়র বলেছিলেন যে রাইখান পান্না, যে সত্যি একজন নারী কেন ফর্সা এবং সুন্দরের জন্য যদি কথা হয়, কেন তার ভেতর নিয়ে কথা বলি না? মানুষেরও তো একজন ভেতর, পরিষ্কার একটা ভেতর দরকার, অর্থাৎ যেটা স্পিরিচুয়াল নলেজ, অর্থাৎ একজন মানুষ কিভাবে সুন্দর করে চিন্তা করে ধর্মের রিগার্ডলেস অফ রিলিজিয়াস বিলিভ। সে অর্থে আমাদের এই ধরনের এডুকেশন, যেটা আমাদের তৌফিকা সাহিত্য বলেছিলেন, যে আমাদের এরকম একটা এডুকেশন ব্যবস্থা যিনি আদর্শগত দিক থেকে যে আদর্শ যে শিক্ষা দেয় না, সেই জাতি তো এভাবে বারবার ক্ষতিগ্রস্ত হতেই পারে, নারী হতে পারে, একসময় পুরুষও হতে পারে। সেই ক্ষেত্রে সালমা জাবিন, আপনার সর্বশেষ 3 মিনিট। জি, অবশ্যই আমি মনে করি যেটা পান্না ভাই বলেছেন, তৌফিকা আপাও বলেছেন, অবশ্যই আমাদের এটার চিন্তা ভাবনার পরিবর্তন প্রয়োজন। নারীদের নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করা হয়, এই চিন্তা ভাবনার পরিবর্তন অবশ্যই প্রয়োজন, এবং এই পরিবর্তনটা আমাদের পরিবার থেকেই আসতে হবে। আমরা পরিবারে দেখা যাচ্ছে যে আমরা ছেলে সন্তানদের প্রাধান্য দিচ্ছি, মেয়েদের একইভাবে ওইভাবে প্রাধান্য দিচ্ছি না। শিক্ষার ক্ষেত্রেও অন্য কোনো কারণেই হোক, ওইভাবে কিন্তু মেয়েদের প্রাধান্য দেয়া হয় না। আর আমি এটা বলবো যে আমরা যে মেয়েরা এত প্রতিকূলতার মাঝেও অনেক পিছিয়ে আছি তা আমি বলবো না। অবশ্যই আমরা মেয়েরা আগায় আসছি। আমরা যখন লতে কিছু মেয়ে আমরা আসছি লয়ের হিসেবে, তখন খুবই অল্প সংখ্যক মেয়ে ছিলাম, কিন্তু এখন কিন্তু প্রায় ছেলেদের সমানই প্রায় মেয়েরা এগিয়ে আসছে। আমি যখন ঢাকা কোর্টে যাই, ঢাকা কোর্টে মেয়েদের জন্য কোনো আলাদা একটা ওয়াশরুমও ছিল না, কিন্তু এখন কিন্তু সমস্ত কিছুই মেয়েদের জন্য আছে, মেয়েদের জন্য তৈরি হচ্ছে। যেহেতু অনেক মেয়ে আগায় আসছে, আমি মনে করি যে আরো আগায় আসবে, এবং আমাদের হ্যাঁ আইনও চেঞ্জ হচ্ছে, অনেক আইন চেঞ্জ হচ্ছে, এবং নারী শিশু আইন আরো পরিবর্তনের কথা, আরো বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আরো পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এগুলি কিন্তু অনেক পজিটিভ দিক, এবং আমি মনে করি যে এটা হবে, এবং নারীরা আগায় আসবে, নারী পুরুষ সবাই আগে আসবে, আমাদের দেশ উন্নতির শিখরে উঠবে, এবং আমরা আলোর দিশারি পাবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। আমরা সালমা জাবিন, আমরা সর্বশেষ 1.5 মিনিটের জন্য আবারও ফিরে যাব সিনিয়রের কাছে। জেডাই খান পান্না, আমাদেরকে আজকে একেবারেই প্রোগ্রাম অনেক দূর লম্বা, আমাদেরকে শেষ করতে হচ্ছে এখনই। আপনি যদি আমাদের তবু সর্বশেষ আবারও 1-1.5 মিনিটের জন্য আমরা জেডাই খান পান্নাকে সম্পৃক্ত করতে চাই। জেডাই খান পান্না প্লিজ আমাদেরকে আরো যদি 1.5 মিনিট আমাদেরকে শোনান। সংশোধনী আনি। সংশোধনীটা হলো, এখন আমি আইন সালিশ কেন্দ্রের চেয়ারপারসন নাই, আমি এজিএম করি, ওটা হ্যান্ড ওভার করে দিয়ে দিছি। তারপরও আইন সালিশ কেন্দ্রের সাথে সম্পৃক্ত আছি, আমি ব্লাস্টের সাথে সম্পৃক্ত আছি, নাগরিক উদ্যোগের সাথে সম্পৃক্ত আছি, এগুলো আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেটা হলো যে এগুলো আমরা করি কেন, মানুষের ভেতর সচেতনতা হয়। তো আমার ওই হলো যে ফ্রান্সের জোয়ানা বার্ক আছে আমাদের সাথে, তৌফিকা। তো এক সময় আলো কে জ্বালবে, কোনো না কোনো মানুষের তো জ্বালতে হবে। তো আমাদের ভেতর থেকেই জ্বালাই না, আমরা জ্বালাই, দেখা যাক, সারা পৃথিবীর মানুষ দেখুক। অনেক ধন্যবাদ জেডাই খান পান্না, জেডাই খান পান্না, অনেক ধন্যবাদ আপনাকে সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আমাদের সিনিয়র জেডাই খান পান্না এবং আমাদের অনেক সহযোগী ছিলেন অ্যাডভোকেট সালমা জাবিন, আমাদের সুপ্রিম কোর্টের আদালতের একজন বিজ্ঞ লয়ার, এবং আমাদের তৌফিকা শাহিদ, যিনি ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন। আপনি শুনেছেন তাদের কথা থেকে বাংলাদেশ তো আগাতেই হবে, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। 17 কোটি মানুষকে সুন্দর থাকার দায় দায়িত্ব এবং তাদেরকে সুন্দর করে আগাবার দায় দায়িত্ব আমাদের কারো না কারোকে নিতেই হবে। সবার জন্য একটা ক্যান্ডেল, আমাদেরকে মোমবাতি জ্বালাবার দায়িত্ব আরেকজনের হাতে দিলে আমরাও মনে হয় হেরে যাব, যে আমার দায়িত্ব আরেকজন কেন করবে। সুতরাং আমার কাছে মনে হয় যে সবারই কিছুটা দায়িত্ব রয়ে গেল। বাংলাদেশের আপনি যেখানে যে প্রান্তে যে ডিপার্টমেন্টই থাকুন না কেন, আপনি যদি গার্মেন্টসে থাকুন ওই মহিলার, আপনি যদি কিচেনে থাকুন অতটুকু ক্লিন করার দায়িত্ব আপনার। লয়ার হিসেবে যতটুকু বলার আপনি বলবেন, যিনি রিক্সা শ্রমিক উনিও হয়তো বলবেন তার রিক্সাটা কিভাবে রাখা যায়, নিরাপত্তা কিভাবে দেওয়া যায়, উনি কিভাবে সমাজে সম্মানিত হবেন, সে কথা বলার দায়িত্ব তার রয়ে গেল। আমার কাছে মনে হয় 17 কোটি মানুষ যদি এক একটি করে প্রদীপ জ্বালে তার মুখ থেকে, তার কথা থেকে, তার চাওয়া পাওয়ার কথা থেকে, তবে আমরা সুন্দর প্রশাসন পাবো। আমরা যে দুঃখ করি যে এমপি চোর হবে কেন, চোর আবার এমপি হবে কেন, অথবা জনপ্রতিনিধি কেন ভালো হবে না, এই দুঃখবোধ আমাদের কাছে একদিন থাকবে না। ফতোয়াবাজির বাংলাদেশ থেকে আমরা মুক্তি পাবো। পৃথিবীর একই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পৃথিবীর মতো করে হাঁটতে জানবো বাঙালি। সেই 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ ছোট্ট কোনো বিষয় নয়। 1.2 মিলিয়ন রোহিঙ্গাকে যে বাংলাদেশ পালতে পারে, 500 মিলিয়ন বিহারিকে যারা পাসপোর্ট দিতে জানে, এবং আজকের বাংলাদেশ পৃথিবীর শান্তি রক্ষায় যে তার অবদান, বাংলাদেশের ইয়থ জেনারেশন পৃথিবীর 20 ইয়ার্স এই যে জেনারেশন দেবার যে ক্ষমতা রাখে, এতগুলো সুনাম থাকতেও বাংলাদেশ কখনোই পিছিয়ে থাকবে না, আলো জ্বলবে এমন প্রত্যাশা রেখে দর্শক শ্রোতা আপনাদের কাছ থেকে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।